প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদেরকে। আমি রানা ইসলাম শনিবারের এই 7 দিন থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে চাই জনশক্তির বাজার নিয়ে। আমরা জানি যে আমাদের জনশক্তি রপ্তানি করে আমাদের একটা বড় আয় হয়, যে রেমিটেন্স, সেটা এখন বেশ একটু বাড়তির দিকেই। তারপরেও জনশক্তি রপ্তানি নিয়ে বিভিন্ন জনে বেশ কিছু কথা এর মধ্যে আমরা দেখেছি। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই যে নতুন নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা যেমন সরকারের দিক থেকে রয়েছে, একই সাথে জনশক্তি রপ্তানির সাথে যারা ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন মহল রয়েছেন তাদেরও কী ধরনের দায়িত্ব গ্রহণ করার সুযোগ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই আলোচনায়। শুরুতেই বরাবরের মতো পরিচিত হয়নি, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বইসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং তার পাশেই রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং যিনি বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক, জাভেদ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং রয়েছেন একজন জনশক্তি রপ্তানি ব্যবসায়ী, এনএফএস ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল হক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনাটা সাবেক দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, জাভেদ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি একটা সময় জনশক্তির এই বিষয়গুলোর সাথে সরাসরি ছিলেন, এখন অবজারভেশনে রেখেছেন এবং বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আপনি সংশ্লিষ্ট। বর্তমান সময়ে আমরা যদি কিছুদিন আগের কথা বলি, মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ে একটা সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে। এরপরে মধ্যপ্রাচ্যের কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের জনশক্তি যে হারে রপ্তানি হওয়ার কথা ছিল সেই জায়গাটা কিছুটা কমেছে, কিন্তু রেমিটেন্স বেড়েছে, এটা একটা সুখবর। এর বাইরেও নতুন নতুন ইউরোপ এবং আমেরিকাতে বা অন্যান্য আফ্রিকাতেও নতুন নতুন মার্কেট খোঁজার চেষ্টা চলছে এবং এর মধ্যে বেশ কিছু নতুন নতুন বাজার তৈরিও হয়েছে। সার্বিকভাবে মিলিয়ে আমরা যদি বলি যে আমরা আসলে কোথায় জোর দিতে পারি জনশক্তি রপ্তানির? আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখছেন আমাদেরকে তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি আসলে শুরু করতে চাচ্ছি যে দেখুন, মাইগ্রেশন, অভিবাসন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং এই বাজারটা আপনার আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক বাজার ছিল। আমরা আসলে শুরুই করেছি মধ্যপ্রাচ্য দিয়েই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল বিপ্লব যখন শুরু হয়, তেল বিপ্লবের পরপরই আপনার প্রচুর পরিমাণে তখন আপনার এই দক্ষ অদক্ষ শ্রমিকের প্রয়োজন পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। তখন থেকেই আমরা শুরু করেছি কিন্তু এই আমাদের অভিবাসন প্রক্রিয়াটা, মানুষ পাঠানো শুরু করেছি। তো এটাতে অ্যাকচুয়ালি আলাদা একটা মিনিস্ট্রি হয়েছে, মিনিস্ট্রি অফ কি বলে আপনার এই যে অভিবাসনের জন্য এক্সপেক্টেড ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। তারপরে এই বিএমইটি তার অধিদপ্তর, তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বইসেল। হ্যাঁ, তো ব্যাংক তৈরি হয়েছে এটার জন্য। তো আসলে গভর্নমেন্ট, সরকার সবসময় গুরুত্ব দিয়েই আপনার এগুলো করছে। গভর্নমেন্ট কিন্তু আসলে প্রথম থেকেই একটু সিরিয়াসই বলতে হবে আর কি, গভর্নমেন্ট সিরিয়াস ছিল এবং এখানে এই সেক্টরে নানাভাবে উৎসাহিত করা হয়েছে সরকারের তরফ থেকে। তারপরে এর সঙ্গে যুক্ত হয়েছে যে ওনাদের একটা অনেক বড় প্রাইভেট সেক্টর, তারাও চলে এসছে এই ক্ষেত্রে। তারাও আপনার প্রাইভেট সেক্টর এবং সরকার মিলে এই সেক্টরটাকে কিন্তু অনেক দূর এগিয়েছে। আপনি এই মুহূর্তে প্রায় ধরেন 1.5 কোটি মানুষ কিন্তু দেশের বাইরে আছে, তাদের রেমিটেন্সের উপরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করছে এখন আমরা একটা জিনিস ভাবতে হবে যে বাংলাদেশ একাই কিন্তু আপনার শ্রমিক পাঠায় না। এই যে লেবার মার্কেটে আমরা একা নাই, আমরা আসলে অনেকগুলো প্রতিযোগিতারও সম্মুখীন হই। আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, কাউন্টার পার্ট আছে, আমাদের সঙ্গে সঙ্গে অন্য দেশগুলো আপনার বিদেশে কর্মী পাঠায়। তো ওই দেশগুলোর অ্যাকচুয়ালি যে দক্ষতা, অভিজ্ঞতা, যে গুড প্র্যাকটিস, এগুলো কিন্তু আমরা যে নেইনি এমন নয়। তারপরেও ঘাটতি আছে আমাদের। এই ঘাটতি জায়গাটা হচ্ছে এরকম যে যেমন আমরা স্কিল ডেভেলপমেন্টে ঠিক প্রত্যাশা অনুযায়ী, আমাদের মার্কেটের যে প্রত্যাশা, আমাদের যারা এমপ্লয়ার তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজটা আমরা এখনো করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। কূটনীতির একটা জায়গা আছে মনে হয়, যে শ্রমশক্তি রপ্তানিও একটা কূটনীতির পার্ট। সেখানে আসলে আমরা কতটা ইফেক্টিভলি আচরণ করতে পারি? আর এটাও কিন্তু দেখেন সরকার খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং প্রত্যেকটা যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ডেস্টিনেশন, আমাদের এসব জায়গায় লেবার কাউন্সিলর নিয়োগ করা হয়েছে। তারা আপনার অ্যাম্বাসিতে থেকে এই মাইগ্রেশনের উপরেই, ম্যান পাওয়ারের উপরেই কিন্তু তারা কাজ করে, পরিশ্রমটুকু দেয়।
আচ্ছা, এইখানে কূটনৈতিকভাবেও কিন্তু আসলে এগিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু যদি আপনি খুবই চুলচেরা বিশ্লেষণে চলে আসেন আপনি, যে আমাদের দেশে অ্যাকচুয়ালি যে মার্কেটটা কোথায়, মার্কেটটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা কিভাবে ডিমান্ডটা আনছি, ডিমান্ড কিভাবে আসছে, আমরা কি অনেক লটে কি আনতে পারছি, একেবারে 200, 250, 300, 2000, 2500 এমন না। অ্যাকচুয়ালি বিভিন্নভাবে আমাদের এখানে আপনার অ্যাটেস্টেড, নন অ্যাটেস্টেড এই সমস্ত কর্মীর চাহিদা আসে এবং ওনারা প্রসেস করে পাঠিয়ে দেয়। খুব বড় আকারে যে আমরা লোকজন আনতে পারছি এমন নয়, হ্যাঁ ডিমান্ড আনতে পারছি এমন নয়। তারপরে অ্যাকচুয়ালি যেটা হয় ঘটনা, যে আমাদের লেবার কাউন্সিলররা তারা ব্যস্ত থাকে অ্যাকচুয়ালি আমাদের লেবার ওয়েলফেয়ার নিয়েই, কিন্তু এখানে ডেস্টিনেশনে নানান রকমের প্রবলেম থাকে, এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে তারা ঝামেলায় থাকে। এটা একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে একেবারে ডিমান্ড সৃষ্টি করে নিয়ে আসা, এই কাজগুলো হতে দেখেছি বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় ডক্টর মল্লিক আপনাকে আরও ক্লিয়ার করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে লেবার ডিপ্লোমেসিতে আমরা অনেকখানি এগিয়ে গেছি বা অনেকখানি ভালো করেছি, এমনটা মনে করা যায় না। আর একটা কথা আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশের যে মাইগ্রেশন ম্যানেজমেন্টটা কোন জায়গায় আছে এখন। দেখুন, আইন কানুন হ্যান ট্যান যেগুলো করবার কথা ছিল সেগুলো কিন্তু অনেকগুলো হয়েছে, বিধিমালাও তৈরি হয়েছে অনেক। আমরা এগুলোকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারছি কি? আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রায় 112টা আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে। আমরা NTVQF ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 হ্যান্ড ট্যান এগুলো সমস্ত করে আমরা গ্র্যাজুয়েট করে ওই সমস্ত লোকজনকে পাঠাবো আমরা বিদেশের মার্কেটে। তাহলে না আমাদের স্কিল ডেভেলপমেন্ট, স্কিল লোকজন আমরা যেতে পারবো। আমরা ওই যারা ওনারা ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছে ওদেরকে পাঠাবার জন্য কোনো বাধ্যবাধকতা আছে? এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই অস্পষ্ট। আমি একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সই শুনতে চাই ফজলুল হক, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজার নিয়ে যখন শুরু করলাম, মধ্যপ্রাচ্যের বাজার নিয়ে আসলে যদি বলি যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাজারে কী ধরনের চাহিদা দেখছেন, এবং সেই চাহিদা অনুযায়ী যে কথাটা বলছিলেন জাভেদ ভাই, যে পরিমাণে আসার কথা ছিল সেটা আসছে না, কেন আসছে না মনে হয়? আপনারা তো সরাসরি কাজ করছেন। ধন্যবাদ রানা সাহেব। অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় দেশ মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব। যদি সৌদি আরবে জনশক্তির রপ্তানি না হয় তাহলে এই জনশক্তির সেক্টর টোটালি অফ হয়ে যাবে। কারণ মালয়েশিয়া হলো একটা সিজনাল, 2 বছর বা 4 বছর পর 1 বছর বা 2 বছরের জন্য ওপেন হয়, আবার এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় যে কোনো কারণে হোক। তো কন্টিনিউয়াসলি এই সেক্টর বিজনেস বলেন আর জনশক্তি প্রেরণ বলেন একমাত্র সৌদি আরব। তো সৌদি আরবে যে পরিমাণ আমাদের এক্সপেকটেশন, কিছুদিন আগে মালয়েশিয়ার কারণে আমাদের সৌদি আরবে জনশক্তি প্রেরণটা খুব স্লো ছিল, বাট এই মুহূর্তে মালয়েশিয়া যখন বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার কিছুদিন আগে, গত 1 বছর আগে থেকে মালয়েশিয়া অ্যাপ্রুভাল বন্ধ হয়ে গেছে। যে অ্যাপ্রুভাল ছিল সেগুলি প্রসেসিং ছিল, ঠিক তার পরপরই সৌদি আরবের দিকে আবার জনশক্তি প্রেরণ টার্ন নিল। তো সবচেয়ে যে বড় প্রবলেমটা হলো এখন সৌদি আরবের ক্ষেত্রে, যে মালয়েশিয়া অফ হয়ে যাওয়ার পরপরে জনশক্তি প্রেরণের এই যে উৎসাহ, বিপুল পরিমাণ জনগণ কর্মী সৌদি আরবে যাওয়ার জন্য ইচ্ছুক এবং সে পরিমাণ ডিমান্ডও আছে সৌদি আরবের। কিন্তু আমাদের কিছু ল্যাকিং আছে। সেটা হলো যেমন আমাদের বিএমইটি কিছু প্রসেস, ম্যান পাওয়ার, অ্যাটাস্টেশন, এই প্রক্রিয়াটা অন্যান্য কান্ট্রির তুলনায়, অন্যান্য সোর্স কান্ট্রির তুলনায় বাংলাদেশে এটা সবচেয়ে সময় ক্ষেপণ করে। যেমন ইন্ডিয়া, আমরা নেপাল, আমরা যদি ফিলিপাইনের কথা বলি, ওরা উইদিন 1 মান্থ একটা ডিমান্ড আসার পরে উইদিন 1 মান্থে ওরা কর্মী প্রেরণ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দেশে যে আমাদের যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটা অনেক দীর্ঘ সময়। প্রথমে ডিমান্ড আসার পরে আমরা সৌদি এম্বাসি আমাদের সবচেয়ে যে প্রবলেমটা আমরা এখন ফেস করতেছি, যে সামান্য ভুলের কারণে, সিলি মিস্টেক অথবা বিনা কারণে প্রায় শতাধিক লাইসেন্স এখন ব্ল্যাকলিস্ট করে রাখছে। ভুল তো ভুলই না, সেই ক্ষেত্রে একটা ভুলের একটা আছে, মানে একটা হলো আপনার ইচ্ছাকৃত ভুল আর একটা হলো অনিচ্ছাকৃত ভুল। কারণ মানুষ তো ফেরেশতা না, যে টাইপ করবে তার টাইপিং মিস্টেক হইতে পারে। তো সেই ভুলের জন্য ওই পার্টিকুলার যে পাসপোর্টটা, তার বিষয়টা রিপিউজ করতে আগে। বাট
গত 5 মাস আগে থেকে ওরা ডিরেক্টলি লাইসেন্সকে হেল্ড আপ করে দিচ্ছে, ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। লাইসেন্সে হ্যাঁ, ওই লাইসেন্স আর সৌদি এম্বাসিতে ভিসার জন্য আর জমা দিতে পারবে না। এটা একটা ব্যারিয়ার, এটা বর্তমানে একটা বার্নিং ইস্যু। প্রায় শতাধিক লাইসেন্সে যদি যে এনলিস্টমেন্ট লাইসেন্স যদি সৌদি এম্বাসি বন্ধ করে রাখে, তাহলে জনশক্তি প্রেরণটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ 100 লাইসেন্সের এগেনস্টে মিনিমাম 500 ডিমান্ড আছে। তাহলে দেখেন যে 100 × 500 কতগুলি ডিমান্ড স্টপ হয়ে যাচ্ছে। ওখানে আমাদের আসলে শ্রমিক প্রেরণের হার কমে যাচ্ছে। সেকেন্ড হলো যে যেমন ঈদের আগে 13 জুন হঠাৎ করে বিএমইটি থেকে মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত নিল যে ফাইল জমা দেওয়া হলো। ফাইল অলরেডি বিএমইটির প্রসেস অনুসারে ডিজি বা এডিজি পর্যন্ত যাবে সাইন করার জন্য। ঠিক সেই মুহূর্তে মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ আসলো যে উইদাউট অ্যাটাস্টেশন, নট এ সিঙ্গেল ভিসা তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে না। আমার কথা হলো যে অ্যাটাস্টেশন যদি প্রয়োজন হয়, তাহলে গভর্নমেন্ট একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে প্রাইভেট সেক্টরকে ইনফর্ম করবে যে ঠিক এই ডেট থেকে উইদাউট অ্যাটাস্টেশনে কোনো লোক, কোনো কর্মী সৌদি আরব প্রেরণ করা যাবে না। কিন্তু যখন লক্ষাধিক কর্মী ম্যানপাওয়ারের জন্য বিএমইটিতে সাবমিট করা হলো, ঠিক সেই মুহূর্তে যদি এদের পূর্ব মুহূর্তে যদি এই সিদ্ধান্তটা মন্ত্রণালয় থেকে আসে, বিএমইটি থেকে, যে স্টপ, যে এই মুহূর্ত থেকে আর ছাড়পত্র দেওয়া যাবে না, কেন? এই যে উইদাউট অ্যাটাস্টেশন। তো আমার প্রশ্ন হলো, এই যে লক্ষাধিক কর্মী ম্যানপাওয়ারের জন্য দেওয়া হলো, ম্যানপাওয়ার বেরিয়ে আসবে এবং ঈদের পূর্বে টিকিটের হার কম থাকার কারণে লক্ষাধিক টিকিট এবং যেটাকে বলে গ্রুপ টিকিট, 100% নন রিফান্ডেবল টিকিট কাটা হয়েছে। সেই লক্ষাধিক কর্মীর প্রায় লক্ষাধিক টিকিট এয়ারলাইন্স থেকে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। তাতে করে আসলে সাধারণ মানুষ যারা মানে বাইরে যেতে চায় তাদের এক ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতেও তো ক্ষতি হচ্ছে। রাইট, আর্থিক ক্ষতি। এবং এই যে লক্ষাধিক কর্মী এখনো আটকে আছে, তারা এখন তাদের যাওয়াটা অনিশ্চিত, যে কবে তাদের ম্যানপাওয়ার হবে, কবে যাবে। আবার যদি ম্যানপাওয়ার যখন পাওয়া যাবে, তখন তাদের টিকিটটা আবার ইস্যু করতে হবে এবং সেই টাকাটা কর্মী দিবে। কারণ যারা এজেন্ট, যারা টিকিট ইস্যু করছে, টিকিট বাই করছে, তারা বলবে এটাতে এজেন্ট তো আসলে বরাবরই দায়িত্ব একটু কমই নাই, আমরা সেটা দেখেছি বিভিন্ন সময়। কিন্তু আপনি থাকুন, আমি একটু ডক্টর আনোয়ার মল্লিক আনোয়ার আপনার সাথে কথা বলতে চাই। এই যে দীর্ঘসূত্রিতার ব্যাপারটি কিন্তু বরাবরই আমাদের গণমাধ্যমে উঠে এসেছে এবং সংশ্লিষ্ট জনরা যারা এখানে কাজ করছেন আপনারা তাদের মুখ থেকেও শুনেছে। এই দীর্ঘসূত্রিতা কি দূর করার উপায় আছে, নাকি আসলে ব্যুরোক্রেসি কোথাও কোথাও আসলে প্রয়োজনীয়তাও রয়েছে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আপনার প্রশ্নের ভিতর কিন্তু উত্তর আংশিক আপনি দিয়েই ফেলেছেন। তারপরেও আমি যেটি বলতে চাই যে মাইগ্রেশন সেক্টরে এখানে চ্যালেঞ্জ আছে, অপরচুনিটিস দুটি আছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু চলে আসছে। মাইগ্রেশনের যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতা উত্তর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়েই কিন্তু যাত্রা শুরু করে এবং আজকে আমরা দীর্ঘ কয়েক যুগ পার হয়ে আজকে এই লেভেলে এসেছি। মাইগ্রেশন সেক্টরে শুরুতে আইন বিধিবিধান ছিল না, এটা 2013 সালে যখন হলো, এটা 21-এ এটি আবার বিধিমালা হয়েছে, 23 সালে সংশোধন হয়েছে, এখন একটি কাঠামোর ভিতর চলে আসছে। এখন দীর্ঘসূত্রিতার যে কথাগুলো আমরা বারবার বলি যে নেপাল বা ইন্ডিয়া, সেখানে একটা অনুমোদন দিতে যে সময় লাগে বাংলাদেশে তার থেকে বেশি লাগে। কারণগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কেন বেশি লাগে। হ্যাঁ, আমি ঠিক কারণগুলোর ভিতরে আমিও এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওভারসিজ এমপ্লয়মেন্টেরই অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এই দায়িত্ব পালন করতে যে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে বিশেষ করে মিডল ইস্টে কয়েকটি দেশে আমার কর্মী চলে যাচ্ছে, যাওয়ার পরে সে যে বলছে আমি কাজ পাচ্ছি না, এইটে মানে প্রতিদিন, এবং তাদের চোখের পানি, তাদের আহারাজ, মানে তাদের যে অস্বস্তিকর অবস্থা, যে দিনে খাবে এই অবস্থাটিও নেই। তো এই অবস্থা কেন হবে? এইটা হওয়ার পিছনে কারণ হলো অনেক সময় ওই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিসা বা আত্মীয় স্বজনের কাছ থেকে ভিসা নিয়ে আসে, যেটার হার অনেক বেশি আসলে। এবং অনেক ভিসা আছে যেখানে শুধু কর্মের চুক্তি আছে মাত্র 3 মাস, কিন্তু 3 মাস পরে সে কি করবে? এই যে অনেকগুলো অনিয়ম কিন্তু মন্ত্রণালয় থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এইটি কিন্তু টোটাল আমাদের শ্রমবাজারের উপর
নেতিবাচক প্রভাব ফেলছে, যে বাংলাদেশ থেকে যারা আসে তারা বৈধভাবে আসছে না, তারা অনৈতিকভাবে এসছে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এবং অনেকেই আমাদের যে কথাগুলো বলতে কষ্ট লাগে না খেয়ে আসে, এবং যে ধরনের কাজ করা উচিত নয় সেই কাজ করতে তারা বাধ্য হচ্ছে, অথবা তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। দূতাবাসগুলো এইগুলো নিয়েই ব্যস্ত। তাহলে আমাদের মাইগ্রেশন সিস্টেমে কোথাও না কোথাও ত্রুটি আছে। এই ত্রুটিগুলো দিন দিন বাড়ছে। যখনই বাড়ছে তখন কিন্তু মন্ত্রণালয় রেগুলেটর বডি হিসাবে এটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ গ্রহণ করে। এবং এই যে রিসেন্টলি যে সৌদি আরবের যে বিষয়টি, এটি কিন্তু সমস্যাটি সৌদি আরবের এন্ড থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে মানুষ আসছে, তাদের এখানে কর্মসংস্থান, নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না, তাহলে তো এটা মন্ত্রণালয় একটা দায়িত্বের ভিতর আসে, এবং আমাদের যারা সেন্ডিং এজেন্সি তাদের দায়িত্বের ভিতর আসে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আইনের কাঠামোর ভিতর থেকে এটি প্রেরণের ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিত হতে পারে। এটা আমি আমলাতান্ত্রিক জটিলতা বলবো। তাতে করে কি এখন আমি আমার কথাটা আমি শেষ করি, যে এখানে যারা সেন্ডিং এজেন্সি তাদেরও দায়িত্ব আছে যে আমি যে কর্মীকে পাঠাবো নিশ্চিত কাজের অনুসন্ধান দিয়ে সমস্ত বিধিবিধান, তার কন্ট্রাক্ট পেপার এবং তার জব কন্ট্রাক্ট এভরিথিং ওকে করে ডিমান্ড লেটারে যেভাবে মেনশন করা আছে সেভাবে কর্মী পাঠাবো। তাহলে অনেকটা এই দীর্ঘসূত্রিতা হ্রাস হতে পারে। কারণ এইটি কিন্তু প্রত্যেকটা স্তরে মন্ত্রণালয়কে যাচাই বাছাই করতে হয়, বিএমএটিকে যাচাই বাছাই করতে হয়। আরেকটি আছে যে এখানে আইনে আছে যে 24 পর্যন্ত বিএমএটি দিতে পারবে, 24 জনের ডিমান্ড লেটার, এবং এরপরে মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল নিতে হবে। এখানে দেখা যাচ্ছে 100 জনের ডিমান্ড লেটার এইটাকে ভাগ করে 4 ভাগ করে 24 করে নেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমাদের আইন পারমিট করে না। এরপরেও জনস্বার্থে অনেক সময় মন্ত্রণালয়গুলো ছাড় দিয়েছে, কিন্তু আসলে দেখা যায় আলটিমেটলি জনগণ সাফার করছে, সেন্ডিং এজেন্সিকে দায়িত্ব বহন করতে হচ্ছে, এবং ডেস্টিনেশন কান্ট্রিতে আমাদের অবস্থানটা সেখানে নেতিবাচক একটা প্রভাব পেয়েছে। আলটিমেটলি এর প্রভাবটা কিন্তু আমাদের শ্রম বাজারে। এখানে আমাদের সতর্ক হতে হবে, শুধু মন্ত্রণালয়কে এককভাবে দোষারোপ না করে আমরা সেন্ডিং এজেন্সি যারা, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে মন্ত্রণালয় মনে হয় এই যে দীর্ঘসূত্রিতার যে বিষয়টি এইটা আরও স্মুথলি করতে পারবে। তবে আশাবাদী আমরা, যেহেতু এখন অনলাইন সিস্টেমে অনেক কিছু আপগ্রেডেশন হয়েছে, একেবারে মন্ত্রণালয় থেকে বিএমএটি এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু একটা লিঙ্কিং হয়ে গেছে, এবং আমি আশা করি সবাই যদি আমরা এই সেক্টরে যারা কি প্লেয়ার আছে আমরা যদি আন্তরিকভাবে এগোয়ে আসি আমাদের শ্রমবাজার সামনের দিকে যাবে, এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমি এই মুহূর্তে অনুভব করছি না। আমি আপনাদের যে শেষ কথা যেটা যে সবাই মিলে, আমি সবাই মিলের ব্যাখ্যা চাইবো যে সবাই মিলে কিভাবে আসলে কাজ করলে শ্রমবাজারকে সত্যিকার অর্থে নতুন একটা উচ্চতায় নিয়ে যেতে পারবে বাংলাদেশ, সেই বিষয়টা নিয়ে বিরতির পর কথা বলতে চাই। বিরতি নিয়ে আসি একটা। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজন। ডক্টর মল্লিক, আপনাকে যেই জায়গাতে থামিয়েছিলাম আমি, যে একসাথে এই যে কম্বাইন্ডলি কাজ করে, সেখানে আসলে জনশক্তির অনেকগুলো জায়গা রয়েছে, সরকার রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, ব্যক্তিগত পর্যায়েও অনেকে হয়তো যাচ্ছে। এই সবগুলোকে আসলে সমন্বিতভাবে বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে কীভাবে উচ্চতায় নিয়ে যাওয়া যায়, এবং অন্তরায় তো থাকবেই, বিভিন্ন কাজে অন্তরায় থাকে, সেই অন্তরায়গুলোকেও আসলে ডিঙিয়ে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা যেটা দেখি, সেখানে আমাদের এই রেমিটেন্সের প্রবাহ যেটা জনশক্তি, সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। যে একসাথে শব্দটির সাথে কিন্তু মাইগ্রেশন সেক্টরে অনেক কিছু রিলেটেড। আমরা শুধু সেন্ডিং এজেন্সি বা রিসিভিং এজেন্সি এই দুটো নিয়েই কথা বলি সব সময়, কিন্তু একটি মার্কেট প্রমোশনের ক্ষেত্রে আমার 2 দেশের দূতাবাসের কিন্তু একটা ভূমিকা আছে, এবং 2 দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্তের বিষয় আছে। সেখানে সমঝোতা স্মারক বা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আমরা কর্মী পাঠাই। কর্মী পাঠালে সেখানে পাসপোর্টের ইস্যু আছে, সেখানে ইমিগ্রেশনের ইস্যু আছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো আমার কর্মী, এবং সে কর্মীর দিকটা হলো তার দক্ষতা, এবং তাকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা যে আমি বিদেশে যেতে চাই এবং কোন সেক্টরে কাজ করব, তার বেতন কত হবে ইত্যাদি বিষয়গুলো, যে কোনো কাজের আসলে প্রস্তুতি থাকতে হবে সবকিছু। এবং প্রত্যেকটা সেক্টর যদি অ্যাক্টিভলি কাজ করে তাহলে এই যে একসাথে শব্দটি আমরা তখন বলতে পারবো। কিন্তু আমার কর্মী অন্ধকারে, আমার সেন্ডিং এজেন্সি অন্ধকারে, আমার রিসিভিং এজেন্সি অন্ধকারে, আমাদের দালাল বা মধ্যস্বত্বভোগী যারা, তারাই কিন্তু মার্কেটটা খুব মানে ফ্লারিশ করছে যে তোমাকে এই দেশে পাঠাবো, ফাঁপিয়ে রাখা। হ্যাঁ, ফাঁপিয়ে রাখা। এই যে একটি জায়গা, যে কি প্লেয়ারদের বাদ দিয়ে যারা সাপোর্টিং, আমি ধরে নিচ্ছি তারাই স্বপ্ন দেখাচ্ছে গ্রামের মানুষকে যে তোমাকে সৌদি আরব গেলে এত টাকা বেতন, বা ইউরোপে গেলে এত টাকা বেতন তোমাকে পাঠিয়ে দিব।
অনেক কিছু করে এই জায়গার থেকে উত্তরণের জন্য যে একসাথে শব্দটি আমার দরকার, তাহলে প্রয়োজন হলো আমার রেগুলেটরি বডি মন্ত্রণালয়, বিএমইটি এবং সাপোর্টিং যে অর্গানাইজেশনগুলো আছে, ওয়েজার্নার ওয়েলফেয়ার বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং গভর্নমেন্টের এজেন্সি যে বোয়েসেল প্রাইভেট সেক্টরের যে রিক্রুটিং এজেন্সি আছে, এবং প্রাইভেট সেক্টরের রিক্রুটিং এজেন্সির অভিভাবক হলেন বায়রা, এবং বায়রার যে রেসপন্সিবিলিটি আছে সেখানেও কিন্তু দায় দায়িত্বের ভিতর চলে আসে। বায়রা কিন্তু প্রকৃতপক্ষে মন্ত্রণালয় সাথে লিঙ্ক করার জায়গাটা কিন্তু এখানে। আর বোয়েসেল যেহেতু মন্ত্রণালয় আন্ডারে, আমার পরিচালনা পরিষদ বা মন্ত্রণালয়ের নির্দেশের বাইরে আমাদের একটি কাজও করার সুযোগ নেই। একটু সংশোধনী না দিলে ভুল একটি মেসেজ যাবে। আপনি শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি বা ব্যবসা, এই দুটি শব্দকে আমি ডিলিট করতে চাচ্ছি, যেহেতু জনশক্তি প্রেরণ এবং এটা ব্যবসা নয়, এটা আমি মনে করি একটি সাপোর্ট সার্ভিস। যে আমার কর্মী যেতে চায়, কর্মী যাওয়ার ক্ষেত্রে তার অনেকগুলো ব্যারিয়ার অতিক্রম করতে হয়, যেমন তার পাসপোর্ট লাগে, তার ইমিগ্রেশন, তার নিয়োগ অনুমতি, তার ডিমান্ড লেটার, এই কাজগুলো কিন্তু একজন কর্মীর পক্ষে করা সম্ভব নয়। সেই কাজগুলো করে থাকে সেন্ডিং এজেন্সি, আমাদের প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট এজেন্সি। সুতরাং আমরা যদি শব্দটিকে এভাবে করি যে জনশক্তি প্রেরণ, কেন আন্তর্জাতিক কর্মসংস্থান মর্যাদার সাথে, দক্ষতার সাথে, এবং প্রেরণের সাথে আমরা যারা সেন্ডিং এজেন্সি আছি এবং আমরা সার্ভিস দিয়ে থাকি, কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আচ্ছা, এই যে প্রেরণের জায়গায় যদি বলি, প্রেরণের ক্ষেত্রে একটা এখন নতুন নতুন মার্কেট তৈরি হচ্ছে বেশ কিছু। আপনি কথায় কথায় ব্রুনাইয়ের কথা বলছিলেন, ইটালি, ইউরোপের বিভিন্ন সেজেন কান্ট্রিতেও কিন্তু নতুন করে নতুনভাবে শ্রমিক নেওয়ার সুযোগ হয়েছে এবং বাংলাদেশের আগ্রহ রয়েছে। কিন্তু দূতাবাসের একটা জায়গা আছে যে বাংলাদেশে অনেকগুলো দূতাবাস নেই, সেই কারণে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হচ্ছে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা আসলে যেতে চায় তাদের জন্য পার্শ্ববর্তী দেশে যে ভিসা প্রক্রিয়ায় অংশ নেওয়া কঠিন হয়ে যায়। এই জায়গাতে আসলে মন্ত্রণালয় বা সরকারের বিশেষ ভূমিকা দেওয়ার সুযোগ আছে কিনা? এখানে আপনারা জানেন যে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা আমাদের দেশ থেকে হয় এবং কিছু ভিসা আমাদের পার্শ্ববর্তী দেশে যে এখানে কর্মীর যেতে হয়, এটা তাদের জন্য একটি বিড়ম্বনা এবং অতিরিক্ত অর্থ খরচের শামিল। আমাদের দেশের ভিসা প্রক্রিয়া সম্পর্কে কোনো কোনো দূতাবাস 2 দিনে ভিসা দিয়ে দেয়, কোনো কোনো দূতাবাস তাদের নিয়ম অনুসারে 7 দিন, 10 দিন, এমনকি 1 মাসও লেগে থাকে। এটা তাদের পলিসি বা অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে। এখানে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে, শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের কিন্তু যে দূতাবাস বা হাই কমিশন আছে, এখানে লেবার ওয়েলফেয়ার উইংয়ের একটা বড় ভূমিকা আছে। কিন্তু আমাদের মাত্র 30টি লেবার ওয়েলফেয়ার উইং এবং তার ভিতর কয়েকটি দেশে একাধিক লেবার ওয়েলফেয়ার উইং আছে, যেমন সংযুক্ত আরব আমিরাত বা ইতালির ক্ষেত্রে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের মন্ত্রণালয় এখন চিন্তা করছে যে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। আবার এমন কিছু দেশে আছে আমাদের লেবার ওয়েলফেয়ার উইং যেখানে আমাদের জনশক্তি খুবই কম যায়, যেমন আমাদের থাইল্যান্ড, সেখানে কিন্তু লেবার ওয়েলফেয়ার উইং আছে কিন্তু খুব একটা বেশি যায় না। এটি রিসেন্টলি মন্ত্রণালয় একটি মিটিং করেছে যে যেখানে ডিমান্ড বেশি সেখানে লেবার ওয়েলফেয়ার উইংয়ের সংখ্যা বাড়ানো এবং যেখানে ডিমান্ড নাই বা কর্মী যাওয়ার গতি কম সেখান থেকে এটাকে রিঅ্যারেঞ্জ করা। দূতাবাসের প্রকৃত অনেকগুলো দায়িত্ব, এর ভিতর সেবামূলক কাজই কিন্তু তারা বেশি করে থাকে। একটি দূতাবাসে লেবার ওয়েলফেয়ার উইং বা দূতাবাসের ক্ষেত্রে সেখানে পাসপোর্ট নবায়নের বিষয়টা, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটিকে বর্ধিত করা, বা কোনো কর্মী যদি অসুস্থ হয়ে যায়, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে, তাদেরকে দেশে ফিরায় আনা, অনেকগুলো কাজের ভিতর কিন্তু এই মার্কেট প্রমোশনের দিকটা খুব কম দৃষ্টি দিতে পারে সেখানে তাদের যে কাজের এরিয়া সেই হিসাবে। প্রকৃতপক্ষেই মার্কেট প্রমোশনের জন্য সেন্ডিং এজেন্সি কিন্তু কাজ করে থাকে এবং সেন্ডিং এজেন্সি যখন কাজ করে থাকে তখন ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে বোয়েসেল যেটি দেখে যে নিরাপদে আমার কর্মী অবস্থান করবে কিনা, কর্মীর বেতন কেমন হবে, কতদিন থাকতে পারবে। আমরা এইটি শতভাগ মানে স্যাটিসফাই না হয়ে কিন্তু কোথাও কোনো কর্মী পাঠাই না। এবং আমি এখানে 2 বছর দায়িত্ব পালন করছি, আমার কোনো একটি দেশ থেকে কাজ না পেয়ে একজন কর্মীও ফিরে আসে নাই। অর্থাৎ সেন্ডিং এজেন্সির দায়িত্বশীলতার একটা বড় ভূমিকা। এইটি কিন্তু মানে আমরা ওভারলুক করতে পারি না বা আমরা দায়িত্ব এড়াতে পারি না যে আমি 100 জন কর্মী পাঠাবো, তার 20 জন কর্মী কাজ পাবে না, সেটিও কিন্তু আমার দায়িত্বের ভিতর পড়ে যে আমি দায়িত্ব অবহেলা করেছি।
অর্থাৎ আমরা প্রত্যেকেই সরকারি বেসরকারি এজেন্সি যখন ডেস্টিনেশন কান্ট্রি মার্কেট অ্যানালাইসিস করে কর্মী পাঠাবো, সে নিশ্চিন্তে অবস্থান করতে পারবে। আর ইউরোপের মার্কেট নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের কর্মীরা স্বপ্ন দেখে। ইতিমধ্যে সরকার অনেকগুলো ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে এমইউ চলমান আছে। আমরা বিগত কয়েক মাস এইটি নিয়ে কাজ করছি, বিশেষ করে ইতালি এবং সেনজেন কান্ট্রিভুক্ত আরও কিছু দেশ এবং গ্রিসে আমরা ভালো একটি অবস্থান উত্তোলন করেছি। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং আমাদের দূতাবাসগুলো কাজ করছে। আমরা আশা করি যে দুই দেশের এই চুক্তিগুলো যখন মানে উইন উইন সিচুয়েশন হবে দুই দেশের জন্যে, তখন আমাদের কর্মীরা নিরাপদে যেতে পারবে। আমি আশাবাদী এই পথগুলো আরও সামনের দিকে শক্তিশালী হবে, উন্মুক্ত হবে। আমরাও স্বপ্ন দেখতে চাই, কিন্তু আরেকটা বিরতি নিয়ে এসেই কথা বলি। তাতে প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। জাভেদ আহমেদ, আপনার কাছে আসতে চাই যে এই মুহূর্তে আপনি আমাদের জনশক্তি প্রেরণের কোন জায়গাটাকে দুর্বল জায়গা ভাবেন এবং সেইখান থেকে আসলে উত্তরণের সুযোগ আছে বলে মনে করেন? আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, আপনি বিএমইটির ডেটাবেসটা একটু যদি পর্যবেক্ষণ করেন, ওরা খুব আপডেট রাখে কিন্তু ডেটাবেস। আমি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি যে ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, ইরাক, এই 1, 2, 3, 4, 5টা দেশে কিন্তু আপনার এটা সংখ্যা কমে যাচ্ছে খুবই 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 আশঙ্কাজনকভাবে, র্যাপিডলি কমছে আপনার। হ্যাঁ, এটা একটা শঙ্কার জায়গা। এটা খুঁজে বের করবে মল্লিক সাহেবরা কেন কমে যাচ্ছে, কিভাবে ঠিক করতে হবে। তবে এটা আমাদেরকে একটা শঙ্কা জাগাচ্ছে যে এটা চমৎকার মার্কেট ছিল, এই মার্কেটগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কুয়েতও তাই। 3টা মার্কেট আমি দেখেছি যে কেএসএ, ইউএই, কাতার, এই 3টা মার্কেট মোটামুটি আমাদের একটা সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তো এখানে আপনার মোটামুটি ভালো লোক যায়। আপনি প্রথমে বলছিলেন যে আমাদের কর্মী প্রেরণ কমে যাচ্ছে, কমছে না কিন্তু। গত বছরই সবচেয়ে বেশি পাঠিয়েছি, 1,30,000। হ্যাঁ, 1,30,000। তারপরে তার আগের বছর 13 লক্ষ, সরি, আমি 13 লক্ষ। তো আমি বলছি যে এতগুলো মানুষ যাচ্ছে, কম ছিল আমাদের রেমিটেন্সও তো একটা সমাধান মোটামুটি হয়েছে। ডলার যখন ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে, এখন রেমিটেন্সও কিন্তু বাড়ছে। মল্লিক বললেন যে রেমিটেন্স কিন্তু বাড়ছে। এখন আরও ভিতরের দিকে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, যেমন কেএসএ বা সৌদি আরবিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটটাই কিন্তু সবচেয়ে বেশি লোকজন যায়। এইখানটাতে কি হচ্ছে আপনার যে ওখানে 2 বছরের কন্ট্রাক্ট তো হয় মোটামুটি। হ্যাঁ, 2 বছরের কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে কর্মী, ওখানে গিয়ে আপনার 3 মাস পরে বা 2 মাস পরে ইকামা পরিবর্তনের প্রশ্ন আসছে। ইকামা পরিবর্তন, তাকে ইকামা চেঞ্জ করতে হবে। এখন ইকামা চেঞ্জ করতে হলে আপনার অনেকগুলো প্রসেস আছে, প্রসেসটা আপনার কর্মীর ঘাড়ে এসে পড়ছে। এমনিতেও আপনাদের কর্মী কিন্তু অনেক টাকা দিয়ে যাচ্ছে ভাই, কম টাকা দিয়ে নেপালের মতো করে কম টাকায় পাঠাচ্ছেন না আপনি, নেপালের মতো করে শ্রীলঙ্কার মতো করে কম টাকায় পাঠাচ্ছেন না আপনি। 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে খরচ করে সে সমস্ত লোকজন যায়। তারপরে ইকামা পরিবর্তনের যে দায় দায়িত্ব ওনারাও নেন না, সরকারও নেয় না, ওই গভর্নমেন্টও নেয় না, এই যে কোম্পানিও নেয় না, ওই কর্মীরা এসে পড়ে। কর্মী কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, একেবারে একদম বিপদগ্রস্ত। তখন আপনার সে পালিয়েও যায়, তখন হুরুর হয়, পালিয়ে যায় সেখান থেকে, তখন আনডকুমেন্টেড হয়ে যায়। আনডকুমেন্টেড লেবারদের অনেক কষ্টের সীমা নাই। তো এইসব জায়গাগুলো খুব খতিয়ে দেখা দরকার আপনার। আর দায় দায়িত্বের কথা বলছেন, দায় দায়িত্ব খালি এজেন্সি নয়, সরকারের যেমন দায় দায়িত্ব, এজেন্সির দায়িত্ব, ও প্রান্তে যারা আমাদের কি বলে একদম করের টাকা দিয়ে যারা লেবার টাউন্সিলর যারা রয়েছেন, তাদেরও কিন্তু দায় দায়িত্বের মধ্যে পড়ে এগুলা, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আমি একটু এজেন্সির দায় দায়িত্ব জেনে নিতে চাই আপনার এই কথা সূত্র ধরে, যে এজেন্সিদের বিরুদ্ধে কিন্তু এক ধরনের কথা সব সময় গণমাধ্যমে আসে এবং আমরা বলে মনে হয় মজাও পাই আসলে তীরটা ছুঁড়ে। কিন্তু আপনার একজন মানে ওভারসিজের মালিক হিসেবে আপনার কি মনে হয় যে এখানে সততার জায়গা আসলে কোনগুলো? এবং এই যে বারবারই বলা হয় যে আমাদের মাইগ্রেশন কস্ট অনেক বেশি, এটা আসলে কমানোর সুযোগ কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমাদের মল্লিক আনোয়ার, ডক্টর মল্লিক আনোয়ার সাহেবের একটা রেফারেন্স আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে উনি যে বলেছেন যে সৌদি আরবে অবৈধভাবে যাচ্ছে এবং অনিরাপদভাবে। আমার প্রশ্ন হলো, সৌদি যখন কর্মী যায় কতগুলি স্টেপ আছে, যখন কোনো ডিমান্ড আসে সেটা এম্বাসিতে ভিসা হয়, এম্বাসি যখন ভিসা দেয় তখন তার এই প্রান্তে এবং ওই প্রান্তে 2 প্রান্তে
যাচাই বাছাই করে ভিসাটা দেওয়া হয়। ভিসাটা দেওয়ার পরে যখন মিনিস্ট্রিতে বিএমইটির জন্য বিএমইটি ম্যান পাওয়ারের জন্য সাবমিট করা হয়, তখন বিএমইটি তার যেইটুকু চেকলিস্টে আছে যে চেক করে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 3 মাসে ভিসা সৌদির রুলস। তাহলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা যাচ্ছে এবং মিনিমাম 2 ইয়ার্স একটা কন্ট্যাক্ট থাকে প্রত্যেকটা কর্মীর সাথে, এবং যখন বিএমইটি ছাড়পত্র দেওয়া হয় তখন 2 ইয়ার্স কন্ট্যাক্টটা মাস্ট ওনারা চেক করেন যে এমপ্লয়ার কী কী ফ্যাসিলিটি দিচ্ছে। এগুলি দেখার পরে যদি রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণ করেন, তাহলে কিভাবে সৌদি আরবে অবৈধ কর্মী ঢুকবে, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, যখন 3 মাসে ভিসা দেওয়া হয় সৌদি আরবে 3 মাস পরে, তখন 1 বছরের ভিসা নিয়োগকর্তায় আবার ভিসা লাগানো হয় এবং 1 বছরের একামা দেওয়া হয়। প্রথম 3 মাসে একামা দেওয়া হয়। আচ্ছা, যেটা বলছে যে একামার কিছু প্রবলেম, আমি মনে করি 100%-এর মধ্যে 10% একামার প্রবলেম হয়, যেগুলি আনরিপিউটেড কোম্পানিতে XYZ ফেরত আসার প্রবণতা কিন্তু না, আমি অনেক সেটা বেশি। বলতেছি, সেই জায়গায় যাচ্ছি। তো 3 মাস পরে যখন একামা হয়, যে সমস্ত কোম্পানিগুলো রিপিউটেড, তাদের একামা কোম্পানি বহন করবে। টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে আমাদের এগ্রিমেন্টের মধ্যে, প্রত্যেকটা এমপ্লয়ির সাথে তার এগ্রিমেন্টটা 2 ইয়ার্স আর 3 ইয়ার্স তার এগ্রিমেন্টটা দেওয়া হয়, এবং সেই এগ্রিমেন্ট অনুসারে কোম্পানি তাকে একামা, তার স্যালারি, তার কাজ দিতে বাউন্ড। দিতে বাধ্য সে। তাহলে এই ক্ষেত্রে একটা লোক অবৈধভাবে কোনো রিক্রুটিং এজেন্সি পাঠানোর কোনো সুযোগ নেই। যদি 3 মাস পরে একামার প্রবলেম হয়, কিছু হয়, যে সমস্ত কোম্পানি আমরা যেটাকে বলি সাপ্লাইয়ের কোম্পানি, তাদের হয়তো বা 3 মাস বা 6 মাসের জন্য একটা কাজের কন্ট্রাক্ট নিচ্ছে, কন্ট্রাক্টটা শেষ, আবার কন্ট্রাক্ট রিনিউ হবে, অন্য একটা কোম্পানিতে কন্ট্রাক্ট পাবে, তখন তাদের ফাইন্যান্সিয়াল কারণে কর্মীদের একামাটা কোম্পানি দিতে পারে না, একামা ছাড়া কাজ করে। একামা যদি কোনো এমপ্লয়ি না থাকে তাহলে সে অবৈধ, সে মুভমেন্ট করতে পারে না, পুলিশ তাকে ধরবে। তো এই জিনিসগুলো যখন আমাদের এখানে হাই কমিশনার আসছে, আমরা যখন কর্মী প্রেরণ করি, আর কর্মী যদি বিদেশে কোনো প্রবলেমে পড়ে, তার সাথে এগ্রিমেন্টে মানে 300 টাকা স্ট্যাম্পে একটা কন্ট্যাক্ট দেওয়া হয়। এই কন্ট্যাক্ট নিয়ে যদি হাই কমিশনার যদি যোগাযোগ করা হয়, আর হাই কমিশনার যদি এটা অ্যাকশান নেওয়া না হয় ওই সৌদি কোম্পানির কাছে, তাহলে এই প্রবলেমটা কেন সৌদিতে আমাদের হাই কমিশনার থাকবে? আমাদের কর্মীরা কি এই বিষয়টাও ভালোভাবে জানেন? আমাদের কর্মীরা কি এই বিষয়টাও ভালোভাবে জানেন যে এগ্রিমেন্টটা তারা হাতে দেওয়া হচ্ছে? মানে কখনো কখনো এটাও কিন্তু হয় যে ভালোভাবে আমরা যখন রিক্রুটিং এজেন্সি 2000 মোর দেন এখন 3000 রিক্রুটিং এজেন্সি, সবাই মোরালেস ওভারসিজ করে। যখন এমপ্লয়িকে ব্রিফিং দেওয়া হয় তখন সব কিছু তাকে বলে দেওয়া হয় যে দিস ইজ ইউর 2 ইয়ার্স আর 3 ইয়ার্স এগ্রিমেন্ট, তুমি যদি কোনো প্রবলেম পড়ো কোম্পানি তোমার সব কিছু সলভ করবে, যদি সলভ করা না হয় আমাদেরকে ইনফর্ম করবা। আমরা যদি কোম্পানির সাথে, আমি শেষ করি 1 মিনিট, আমরা যদি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি যে আপনার 3 ইয়ার্স, কেন তুমি তার একামা দেবা না, কেন তুমি তাকে 1 বছরে ভিসা দেবা না, ভিসা না দিলে সে অবৈধ হয়ে যাবে। আমরা যখন প্রেশার ক্রিয়েট করি, অনেক সময় অনেক কোম্পানি আছে, অনেক সৌদিয়ান আছে, যেটা ওরা আমাদের কথাও শোনে না, এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা পাঠাই দিলাম, আমরা কিন্তু এখান থেকে আর গুলি করতে পারি না। তখন আমরা আমাদের হাই কমিশনের তাদের উপরে আমাদের দায়িত্বটা এসে যায়। তখন কোনো এমপ্লয়ি যদি যাওয়া হয়, তখন যদি আমাদের হাই কমিশন যদি সেটা ইন্টারফেয়ার করে, বা ওই কোম্পানিকে যদি কল করা হয় যে কেন তাদের লেবার মিনিস্ট্রি এত স্ট্রং, যদি কমপ্লেন করা হয় তাহলে ওই কোম্পানির পেনাল্টি, এবং সেই কোনোদিন আর তার কোম্পানির এগেনস্টে ভিসা ইস্যু করতে পারবে না। কিন্তু আমাদের হাই কমিশন অত্যন্ত দুর্বল। উনি যেটা বলছেন স্যার, যে অয়েল ফেয়ার কাজে ওনারা বেশি সময় নষ্ট করে। আমরা সার্ভে করে দেখেছি যে 100 জন কর্মী যদি যাওয়া হয়, 5 জনের জন্য ওনারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, কোনো একটা সৌদি কোম্পানিকে মানে কল দিচ্ছে না যে আমার এই কর্মী যখন বিদেশে চলে যায়, তখন কর্মী কিন্তু আমাদের হাই কমিশনারে যায় অন বিহাফ অফ গভর্নমেন্ট, ইটস এ গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি। আমরা যখন ম্যান পাওয়ার, সেখানে কি এজেন্সির রেসপন্সিবিলিটি থাকে না? এজেন্সি যখন পাঠাই দেওয়া হয় তখন এজেন্সির রেসপন্সিবিলিটি কতটুকু থাকে? আমরা তো এগ্রিমেন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু রেসপন্সিবিলিটি থাকা উচিত কিনা? রেসপন্সিবিলিটি আপনার কি মনে হয় যে আপনারা যারা প্রাইভেট ওভারসিজ কোম্পানি আছেন তাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার আছে? কিভাবে এই দায়িত্বটা নেবে? কারণ হলো আমাদেরকে হেল্প করার জন্য হেল্প এন্ড আমাদের এম্বাসি আছে প্রত্যেকটা দেশে। আমাদের স্যার আরেকটা কথা বলছেন যে আমাদের অয়েল পেয়ার কাজ আমাদের হাই কমিশনার সবসময় ব্যস্ত থাকেন, ওরা মার্কেটিং করতে পারে না। তাহলে দেখেন এই রিক্রুটিং এজেন্সি তারা মার্কেটিংয়ের দায়িত্ব নেয়,
তারা ইনভেস্টমেন্ট করে, তারা ভিসা নিয়ে আসে, তারা ডিমান্ড লেটার নিয়ে আসে, তাহলে হাই কমিশনের দায়িত্বটা কী, রেসপন্সিবিলিটি কী? তারা যদি কর্মীর ওয়েলফেয়ার, সেই জায়গায় যদি যারা বেতন পাচ্ছে না, যেখানে আমাদের হাই কমিশন যদি কোম্পানিকে কল করা হয় বা লেবার মিনিস্ট্রিতে যদি কমপ্লেন করা হয় যে আমার 10 জন কর্মী 3 মাস বেতন পাচ্ছে না, একামা পাচ্ছে না, তাহলে সৌদি সরকার তো আইনের উপরে চলে, ওনারা তো আইনের বাইরে কেউ না। গভর্নমেন্টের ল অনুসারে তার 10 years to 15 years ওই কোম্পানির পেনাল্টি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আমাদের হাই কমিশনের এখানে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা আলোচনা করব একটা বিরতির সময়, বিরতি শেষ করে এসে আপনার এই প্রশ্নের উত্তর নিই, কারণ আপনার কাছে আসতে হবে, প্রশ্ন অনেকগুলো আপনার কাছে রয়েছে। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি একটু। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি নেক্সাস টেলিভিশন দেখছেন। আমরা কথা বলছি 7 দিনের আয়োজনে জনশক্তি বাজার নিয়ে। ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, আপনি ফজলুল হকের কথার কিছু উত্তর দিতে চাচ্ছেন? না, আসলে ওভাবে উত্তরের বিষয়টি না, বিষয় হলো যে আমরা আমাদের দায়িত্ব যদি পালন করি, অন্যের দোষারোপের সুযোগ সেখানে খুবই সীমিত। আমি যদি বলি দূতাবাস কোনো কাজ করছে না, সেটি যেমন সত্য নয়, আবার আমি কাজ করছি না এটাও সত্য নয়। আমরা সবাই কাজ করছি, কিন্তু প্রকৃতপক্ষে যার যতটুকু করণীয় আমরা সেটি শতভাগ করছি না। যেখানে শূন্যতা আছে সেখানে আমার কর্মী সাফার করছে। আমি একটি শব্দ বলেছিলাম যে অবৈধ এবং অনিশ্চিতভাবে গন্তব্য দেশে যাচ্ছে, অনিরাপদভাবে। কারণ কি অনিরাপদ আমি তখনই বলছি, সে দেখে যাচ্ছে যে সে তার ওখানে কাজের সুযোগ আছে, যে দেখলো কাজ নাই। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আমাদের যে কন্ট্রাক্ট পেপার, যেটি একটা কোম্পানির সাথে একজন কর্মীর, এজেন্সির সাথে কর্মীর, এটি 90% কর্মী এই কন্ট্রাক্ট পেপার দেখে না, সে পড়ে না, অথবা তাকে দেখানো হয় না, অথবা আমরা দেখাই না, এবং সে দেখলেও জানে না যে এখানে কি লেখা আছে বা আমি কি সুবিধা পাবো, সে শুধু স্বপ্ন নিয়েই চলে যায়। সুতরাং যেখানে একটা দূতাবাসের ক্যাপাসিটি আছে, যেখানে আমার 100 জনের ভিতর 50 জনের সমস্যা থাকে, সেটি কিন্তু দূতাবাসের পক্ষে নিরসন করা সম্ভব নয়। আমরা সেন্ডিং এজেন্সি, আমাদের কিন্তু দায়িত্ব আছে। আমার বয়সালের মাধ্যমে জর্ডানে 40,000 গার্মেন্টস কর্মী আছে, 42টা ফ্যাক্টরি। প্রতিদিন সেখানে কোনো না কোনো ঘটনা ঘটে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করি এখান থেকে দূতাবাসের সহায়তায়, অথবা অনেক সময় আমাদের এজেন্টের সাথে কথা বলে, অথবা ওখানে কোম্পানির সাথে কথা বলে। অর্থাৎ আমি এই দায়িত্ব নিয়েছি যে আমি কর্মী এখানে পাঠাবো, 3 বছর থাকবে, এই সুবিধা অসুবিধাগুলো আমি দেখব। কিন্তু আমি যদি শুধু মনে করি যে আমি বিমানে উঠাই দিলাম, এরপর আমার দায়িত্ব শেষ, এখানে কিন্তু আমি আমার জবাবদিহিতা থেকে বাইরে আসতে পারি না। সুতরাং একজন কর্মীর গন্তব্য দেশে তার নিরাপদ অবস্থানের দায়িত্ব কিন্তু সেন্ডিং এজেন্সি, এবং এই দায়িত্ব আমরা পালন করি না বিধায় রেগুলেটরি বডি সেখানে দায়িত্ব পালন করে, এবং সেক্ষেত্রে আমরা রেগুলেটরি বডিকে অনেক ধরনের, এবং আপনি আপনার কথা মতো এটাও বলেছেন এটা একটা সেবাধর্মী কাজ। অবশ্যই এখানে মন্ত্রণালয় যেটা করছে, বিএমইটি আজকে অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেন। আমি অনেক কিছুই জানি, যেহেতু আমি একই মন্ত্রণালয়ের। সৌদি আরবে যাওয়ার আজকে রাত 10টায় ফ্লাইট, এখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিতে আসছে বিকেল 5টায়। 500 জনের ফ্লাইট, কি করে বিএমইটি দেখবে? এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করছি। আর যে দীর্ঘসূত্রিতার একটি বিষয় এসেছিল, আমি একটি কারণ বলেছিলাম যে সব কিছু দেখে শুনে দিতে মন্ত্রণালয়ের সময় লাগে। আরেকটি কারণ হলো, একটি ডিমান্ড লেটার আসার পর, মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়োগ অনুমতি নেওয়ার পর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিতে 30 থেকে 45 দিন সময় লাগে। এই দায়িত্ব কি মন্ত্রণালয় নেবে, না বিএমইটি নেবে, না আমি সেন্ডিং এজেন্সি নেব? এই দায়িত্ব অবশ্যই সেন্ডিং এজেন্সির। যে যখন নিয়োগ অনুমতি দেওয়া হলো, তারপর কর্মী খুঁজতে হয় বাড়ি বাড়ি যেয়ে। আমরা এই কথাগুলো সবাই জানি, আমরা বলতে চাই না। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে কর্মীদের নিরাপত্তার জন্য, তাহলে আমরা নেপালের মতো বা অন্য অন্য দেশের মতো দ্রুত কর্মী পাঠাতে। এবং এখানে কি আপনার মনে হয় যে কর্মীদেরও সচেতন করার এক ধরনের দায়িত্ব নিতে হবে? এটা অবশ্যই, এটা দায়িত্ব। আমরা যে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করি, এবার জাতীয় প্রবাসী দিবস, এখানে গণমাধ্যম থেকে শুরু করে আমাদের সেন্ডিং এজেন্সি, প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট, আমরা এগুলো অবহিত করি। কিন্তু যে মানুষগুলো স্বপ্নের ভিতরে আছে, দালালের প্ররোচনায়, সেই স্বপ্ন থেকে উত্তরণ করা খুবই কঠিন। এখান থেকে ফিরাতে হলে আমাদের গভর্নমেন্ট এজেন্সি, প্রাইভেট সেক্টর রিক্রুটিং এজেন্সি সহ আমাদের জনগণকেও সচেতন হতে হবে, অন্যথায় পদে পদে বাধা পড়বে। এবং এই সমালোচনা মন্ত্রণালয়, বিএমইটি, দূতাবাস, আমরা সেন্ডিং এজেন্সি, আমাদের এটি নিতে হবে। আর কতদিন আমরা চাই এর উত্তরণ হোক। আমি এইখান থেকেই যেতে চাই ফজলুল হক, যে সেন্ডিং এজেন্সি হিসেবে আপনাকে দায়িত্ব নিতে বলা হলে আপনারা কতটা দায়িত্ব পালন করতে পারছেন? আমরা ডেফিনেটলি সেন্ডিং, আপনাদের হয়তো লিমিটেশনস আছে, কোথায় লিমিটেশন? না,
লিমিটেশন হলো আমরা যখন সৌদিতে পাঠাই তখন আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে পাঠাই, তারপরেও যদি 100%-এর মধ্যে যদি 10% আমার 10টা কর্মী যদি বেকায়দা পারে কোনো কোম্পানি যদি সিটিং করে, তার কমিটমেন্ট যদি সে ব্রেক করে, তখন আমাদের আর কিছু করণীয় থাকে না। ওই কোম্পানির এগেইনস্টে আমরা যদি কোনো মামলা করতে যাই তাহলে আমাদের কী বলে হাই কমিশনারের হেল্প নিতে হয়, বা হাই কমিশনার যদি এটা অ্যাকশন নেওয়া হয় দেন তখন এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বয়েসেল একটা কোম্পানি, গভর্নমেন্টের আপনাদের মতোই কোম্পানি, আমাদের মতো কোম্পানি, গভর্নমেন্ট এটা একটা সার্ভিস সেন্টার, কিন্তু রিক্রুটিং এজেন্সি কখনো সার্ভিস সেন্টার হইতে পারে না, ইটস এ বিজনেস সেক্টর, এটা শিল্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে গভর্নমেন্ট এই সেক্টরের জন্য একটা মিনিস্ট্রি করা হয়েছে। কিছু ব্যবসা তো সেবাধর্মী ব্যবসা, তাই না? রাইট, সেবাধর্মী বিজনেস। গভর্নমেন্ট একটা মিনিস্ট্রি করা হয়েছে কেন? সার্ভিস দেওয়ার জন্য এই সেক্টরকে। যদি 13 লক্ষ লোক পাঠানো হয় তাহলে বৈশাখকে যদি আমরা হিসাব করি 2% লোক পার ইয়ার পাঠানো হয় না, আর 98% লোক পাঠানো হয় রিক্রুটিং এজেন্সি। তাহলে একটা মিনিস্ট্রি, একটা বিএমইটি দেওয়া হয়েছে শুধু সার্ভিস দেওয়ার জন্য, সার্ভিস প্রোভাইড করবে। তারা যদি সার্ভিসটা যদি প্রপারলি প্রোভাইড না করে, দীর্ঘসূত্রিতা যদি এখানে ক্রিয়েট করে, তাহলে জনশক্তি রপ্তানি কখনো বৃদ্ধি পাবে না। এটা ডে বাই ডে যেভাবে ডিক্লাইন হচ্ছে। এই কথাটাই আমরা শেষ করতে চাচ্ছি আপনার কাছে, কারণ সময় স্বল্পতা আছে। হয়তো এই প্রসঙ্গ নিয়ে আবারও আমরা আলোচনা করতে পারবো, হয়তো বড় পরিসরেও কথা বলতে পারবো। আমি আর একটা কথা বলবো, যেমন হঠাৎ করে ঈদের আগে যে মিনিস্ট্রি যে যখন সচিব ডিসিশন দিল যে আমাদের ম্যান পাওয়ার বন্ধ থাকবে, সচিবকে যখন বলা হলো তখন বলছে আমি তো জানি না এটা সচিবের। তাহলে সচিব কি নিজের ইচ্ছা মতো এই কাজটা করছে? তাহলে এইটা জনশক্তি রপ্তানি ক্ষেত্রে এই সেক্টর কি প্রভাবটা ফেললো, কত লোকে প্রবলেমের সম্মুখীন হলো, এবং ফাইন্যান্সিয়াল যদি আমরা ক্ষতির পরিমাণটা দেখে একটা বিশাল, তাহলে এটা জনশক্তি রপ্তানিকে এক্সপান্ড করার জন্য উৎসাহিত করে না নিরুৎসাহিত করে? এটা আমার বিএমইটির কাছে প্রশ্ন এবং মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন। যদি সার্ভিস যদি ঠিকমতো প্রোভাইড না করে এই সেক্টর কখনো টিকে থাকতে পারে না। আপনার কথায় হয়তো যুক্তি আছে, আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। জনাব জাভেদ আহমেদ, শেষ কথা যদি বলতে চাই, বিশেষ করে কর্মীরা যে কথাটি বলেছেন ডক্টর মল্লিক আনোয়ার, যে কর্মীরা পড়েও দেখে না আসলে কোন চুক্তিতে যাচ্ছেন, ওই জায়গা থেকে বের করে আনার কি কোনো উপায় আছে কিনা? আপনার প্রশ্নে যাওয়ার আগে ফজলুল হক ভাইয়ের কথার একটু রেজ ধরে কথা খুব সংক্ষেপে বলুন। খুবই সংক্ষেপে একেবারে। আমার সময় যখন আমরা কাজ করি বিএমইটি, তখন আমি জানতাম যে অনূর্ধ্ব 8 জন পর্যন্ত নন অ্যাটাস্টেড যে ভিসাগুলো আসে সেগুলো বিএমইটি ছাড়পত্র দেয় অনায়াসে। ঠিক আছে, এগুলো চলে যায়, কর্মী বিএমইটি ছাড়পত্র নিয়ে স্মার্ট কার্ড নিয়ে তারা চলে যায়। 24 আমি 24 জন কি 8 জন জানি না, আমি সংখ্যাটা ভুলে গেছি আমি এখন। তো এইটাতেই আপনার হঠাৎ করেই একটা এমবার্গো দেওয়া হয়েছে যে এভাবে যাবে না। না যাওয়ার পেছনে যুক্তি আছে, ওনাদেরও যুক্তি আছে, সবারই যুক্তি আছে। তবে এইটা কিন্তু প্র্যাকটিসটা আমরা বহুদিন ধরে মেনে নিয়েছি। এখন যদি আপনি নতুন করে কিছু করতে চান তাহলে আপনাকে সময় নিতে হবে, কারণ হাজারে হাজারে ভিসা কিন্তু এখানে চলে এসেছে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ব্যাপার আছে কথা। এবং ভিসা কিন্তু এমনি আসেনি ভাই, টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হয়েছে এগুলাকে, অনেক টাকা। তারপরে কর্মীর জন্য প্লেন ভাড়া, হ্যান্ড ট্যান সবকিছু করেছে। অতএব এটা সময় নিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলে করলে খুব ভালো হতো। আর একটা কথা আপনি যেটা বলছেন যে মাইগ্রেশন সেক্টরটাকে আপনার এটা খুব ছোট কিংবা শিশু পর্যায়ে নেই, এটা কিন্তু অনেক বয়স হয়েছে, এটার খুব ইফিসিয়েন্ট করবার অনেক সুযোগ আছে যদি আমরা ঠিক R&D যদি ঠিকমতো হয়, আমাদের রিসার্চ অ্যান্ড কি বলে আপনার ডেভেলপমেন্ট, এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এই সেক্টরটাকে ইফিসিয়েন্ট করবার যথেষ্টই সুযোগ আছে। সেই জায়গায় মনে হয় যথেষ্ট দুর্বলতাও আছে যে আসলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা বরাবরই বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মতো এই সেক্টরটা মনে হয় বেশ দুর্বল। আমরা এই বিষয়গুলো নিয়ে হয়তো আরও একদিন কথা বলবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাদেরকে 3 জনকে অসংখ্য ধন্যবাদ নেক্সাসের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন।